অনেকের বিভিন্ন জায়গায় শরীরে ব্যথা হয় এবং এই ব্যথাগুলো খুব গুরুত্বপূর্ণ। কেউ কেউ মনে করেন এই ব্যথাটা আমার স্বাভাবিক ব্যথা হয়েছে, কোনো কারণে হয়েছে, ভিটামিন ডেফিসিয়েন্সিতে হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ব্যথাগুলো কমতে চায় না, তখন অনেক পরীক্ষা নিরীক্ষার পর ডায়াগনোসড হয় যে কোনো এক ধরনের স্পেসিফিক আর্থ্রাইটিস হয়েছে। সেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, অটোইমিউন আর্থ্রাইটিস হতে পারে, বা অন্য কোনো ধরনের আর্থ্রাইটিস হয়েছে বা বাত হয়েছে। এই যে বাতগুলো একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবেন যে বাত হয়েছে? জয়েন্টে ব্যথা মানেই তো বাত নয়। ভাইরাল ফিভারেও তো জয়েন্টে ব্যথা হতে পারে। অনেক সময় দেখেছি যে ইউরিক অ্যাসিড বেড়েছে, তার জন্য জয়েন্টে ব্যথা হয়েছে। অনেক সময় ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে জয়েন্টে ব্যথা হয়েছে। খুব বেশি একদিন লিখে ফেলেছেন কেউ, তার মেকানিক্যাল পেন হয়েছে হাতে, গাঁটে, সেটা তো আর বাত নয়। সেজন্য বলছি যে বাত বুঝতে গেলে আমাদের কোন 10টা পয়েন্ট মাথায় রাখতে হবে, যার মাধ্যমে আপনারা আন্দাজ করতে পারবেন যে আপনাদের বাত হলেও হতে পারে। 1 নম্বর, জয়েন্টে ব্যথা বা গাঁটে ব্যথা। নর্মাল পুরো শরীরে আপনার ব্যথা হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, এটার থেকে স্পেসিফিক্যালি যে কোন একটা জয়েন্টে ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু আপনার মনে করতে হবে যে এটা একটা বাতের ব্যথা হতে পারে। এবং তার জন্য স্পেসিফিক কতগুলো টেস্ট আছে, সেগুলো তখন ডাক্তারবাবুরা আপনাকে দেখে বলবেন যে কোন কোন টেস্টগুলো করতে হবে। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে জয়েন্ট পেন, বাতের ব্যথা জয়েন্টে হয়। 2 নম্বর, মর্নিং স্টিফনেস, সকালবেলা ঘুম থেকে ওঠার পর আড়ষ্টতা আর ব্যথা, স্টিফনেস, মুভ করছে না জয়েন্টগুলো, মনে হচ্ছে ব্যথা, মুভ করছে না। আস্তে আস্তে যত দিন যায় এই স্টিফনেস কমে, ব্যথা কমে। সো মর্নিং স্টিফনেস খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ, যার মাধ্যমে বাতের ব্যথা কিনা সেটা বোঝা যায়। 3 নম্বর, পেন ইনক্রিজেস উইথ মুভমেন্টস অফ জয়েন্ট, মানে যত গাঁটের মুভমেন্ট হবে তত ব্যথা বাড়বে। ঠিক অন্যরকম শুনতে লাগছে যে মর্নিং স্টিফনেস যত দিন বাড়ে ব্যথা কমতে থাকে। আসলে যে স্পেসিফিক জয়েন্টসটাতে ব্যথা হয়েছে বা আর্থ্রাইটিস হয়েছে, যত তার মুভমেন্ট বাড়ে তত সেখানে ইনফ্লামেশন বাড়ার জন্য ব্যথাও বাড়তে থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম। এবং দেখা গেছে যে এই সিমটমগুলো কর্টিকোস্টেরয়েড জাতীয় ওষুধে রেসপন্ড করে। তাহলে জয়েন্টের মুভমেন্টে ব্যথা বাড়া একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। 4 নম্বর, সোয়েলিং অফ জয়েন্টস, মানে জয়েন্টের ফুলে যাওয়া ভাব, যে গাঁটগুলো ফুলে গেছে, সেটা বাত হতে পারে। এক ধরনের জ্বর হয় ভাইরাল ফিভার, যেটা পোস্ট ভাইরাল ফিভার আর্থ্রালজিয়া বলা হয়। এক্ষেত্রে দেখা যায় জয়েন্টগুলো একটু অল্প ফোলা লাগে। পেশেন্টটা বলে হাত মুড়তে গেলে ডাক্তারবাবু লাগছে, হাতটা ঠিক মুড়তে পারছি না বা ফিস্ট করতে পারছি না, এবং আপনি সত্যিই ফিল করে দেখলেন জয়েন্টগুলো একটু ফোলা। সো সোয়েলিং অফ জয়েন্ট বাতের একটা গুরুত্বপূর্ণ সাইন। 5 নম্বর, ক্র্যাকলিং বা গ্রেটিং সাউন্ড, যখন আপনি হাঁটছেন বা মুভমেন্ট হচ্ছে এই পার্টিকুলার জয়েন্টে ক্লিকিং বা গ্রাইন্ডিং বা ক্র্যাকিং বা গ্রেটিং সাউন্ড হয়, তার মানে একটা কটমট শব্দ পেশেন্ট ফিল করে। বাইরে থেকে বিশাল যে শব্দ যে শোনা যাচ্ছে সেরকম নয়। পেশেন্টরা বলেন যে একটা হাঁটুতে একটা কটমট শব্দ হচ্ছে, এটাকে ক্র্যাকলিং সাউন্ড বা গ্রেটিং সাউন্ড বলি, বা ক্র্যাকিং সাউন্ড বা ক্লিকিং সাউন্ড বা গ্রাইন্ডিং সাউন্ড আপনি বলতে পারেন। এটা ফিলিং পেশেন্টের, এটা বাতের সঙ্গে যায়, মানে বাত হতে পারে এই জিনিসটা থাকলে। 6 নম্বর, রিডিউসড মুভমেন্ট অফ দ্য জয়েন্ট, যত বাত পেশেন্টদের হয় দেখা গেছে তাদের জয়েন্টের মোবিলিটি কমে যায়। যতটা আগে ভাঁজ করতে পারতেন, হাত ঘোরাতে পারতেন, যদি শোল্ডারে বাত হয় তাহলে তো হাতটা পুরো এরকম ঘোরে, তার অর্থ পুরোটা ঘুরবে, কিছুটা গিয়ে ব্যথা বা অল্প গেল ব্যথা। ফ্রোজেন শোল্ডারও এটা হতে পারে, কিন্তু বাতের কথা আমি বলছি, সেটা স্পেসিফিক্যালি যদি কোনো জয়েন্টে হয়, হিপ জয়েন্টে কারো বাত হলো, তার ফুল রেঞ্জ অফ মোশন বা মুভমেন্ট হবে না, সেটা কিন্তু রেস্ট্রিকশন হয়। তাহলে রেস্ট্রিক্টেড জয়েন্ট মুভমেন্ট একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা সাইন বা সিমটম আপনি বলতে পারেন। 7 নম্বর, মাসের পর বা বছরের পর বছর ঘুরলে এটা আবার রেকার করতে পারে বা আবার পুনরাবির্ভাব হতে পারে। বাতের ব্যথা চলে যায় না, আপনার কিছুদিন ওষুধ খেয়ে ঠিক থাকলেন, মনে শান্তি হলো, ভাবলেন মুক্তি পেয়েছেন, ওষুধ বন্ধ হলো, আবার ফিরে আসলো। তাহলে এটা বুঝতে হবে আপনাকে যে বাতের ব্যথা হয়েছে, চিকিৎসার জন্য এই ব্যথাটা কিছুটা কম ছিল
এবং চিকিৎসা করেছিলেন বলে বেশ কিছুদিন ধরে আপনি ভালো ছিলেন, আবার ফিরে আসতে পারে। সো রেকারেন্স একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বাতের ব্যথার জন্য। 8 নম্বর, জয়েন্ট ডিফর্মিটি। কিছু কিছু বাত আছে জয়েন্ট ডিস্ট্রাকশন হয় অথবা ডিফর্মড হয়ে যায়, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে সোয়ান নেক ডিফর্মিটি হয়, আপনি দেখতে পাচ্ছেন এই ছবিতে। পায়ের অনেক চেঞ্জেস হয়, আঙুলগুলো বেঁকে যায় একদিকে, এটা রিউমাটয়েড আর্থ্রাইটিসে দেখতে পাওয়া যায়। সো ডিফর্মিটি যদি হয় তাহলে ধরে নিতে হবে আর্থ্রাইটিসই হয়েছে। যেমন অস্টিও আর্থ্রাইটিসের কথা যদি বলি, হাঁটুর কার্টিলেজ ক্ষয়ে যায়, জেনুভেরাম হয়, হাঁটুর তার ধনুকের মতো বেঁকে যায় এবং দেখতে অদ্ভুত রকমের লাগে। সুতরাং ডিফর্মিটি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আর্থ্রাইটিসের জন্য। 9 নম্বর, যত বয়স বাড়ে আর্থ্রাইটিসের সম্ভাবনা বাড়ে। ওবেসিটি আর্থ্রাইটিসের সম্ভাবনা বাড়ে, যাদের ওজন বেশি, যাদের পারিবারিক ইতিহাস আছে তাদের আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা বেশি, এবং যাদের পাস্ট হিস্ট্রি অফ ইনজুরি আছে, চোট, তাদের আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা বেশি, এটা আমাদের মনে রাখতে হবে। আর 10 নম্বর হচ্ছে কিছু পরীক্ষা নিরীক্ষাতে আর্থ্রাইটিস ধরা পড়ে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসে আর এ ফ্যাক্টর পজিটিভ অথবা অ্যান্টিসিসিপি পজিটিভ আসতে পারে। অটোইমিউন আর্থ্রাইটিসে এএনএ অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পজিটিভ আসতে পারে। এক্সরে করে দেখলেন জয়েন্ট ডিফর্মিটি হয়েছে কিনা, হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস হয়েছে কিনা, সাধারণত এক্সরে করেও দেখতে পাবেন যে কার্টিলেজ ডিস্ট্রাকশন হয়েছে কিনা, আরও অ্যাডভান্স কিছু পরীক্ষা আছে ইত্যাদি। কারো কারো বোনের ডেন্সিটি দেখা হয় যে ক্যালসিয়াম ঠিক আছে কিনা, সেটা বিএমডি বলে একটা স্ক্যান আছে, সেটাতে বোঝা যায় যে ক্যালসিয়াম ডিস্ট্রিবিউশনে প্রবলেম আছে কিনা, অস্টিওপোরোসিস আছে কিনা, অস্টিওপেনিয়া আছে কিনা ইত্যাদি। সুতরাং পরীক্ষা নিরীক্ষারও কিছু প্রয়োজন হবে। শুধু ক্লিনিক্যালি আপনার কথা শুনে আর্থ্রাইটিস ডায়াগনোস করে ওষুধ দেওয়াটা কখনো কখনো বিপজ্জনক হতে পারে। সুতরাং এই 10টা পয়েন্ট আমার মনে হলো আপনাদের সঙ্গে আলোচনা করা দরকার, যে বাতের ব্যথা হলে বা বাত আপনি সন্দেহ করছেন সেটা কিভাবে বুঝবেন যে আপনার বাত হলেও হতে পারে। আপনাকে তো বুঝে ডাক্তারের কাছে যেতে হবে, শুধু প্যারাসিটামল বা ব্যথার ওষুধ খেয়ে পড়ে থাকলে তো হবে না। সেই জন্য এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ভালো থাকবেন, নমস্কার।